মুখ্যমন্ত্রী খুব ফাটা বাঁশের মাঝখানে পড়েছেন। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে নিজের দলেও পাত্তা পেলেন না, সম্ভবত তৃণমূলে যাওয়ার চেষ্টা করে সেখান থেকেও তিনি প্রত্যাখ্যান পেয়েছেন। কিছু ছেলে আছে বাপের তাড়ানো মায়ে খেদানো, তাদের কোনো কাজ নেই, তারা এই সমস্ত জুলাই মাসে একটা উনি ঘোষণা করে দিলেন, আর সেই আন্দোলন উনি এপ্রিল মাস পর্যন্ত চালিয়ে যাবেন। অসম্ভব, ওর পক্ষে সম্ভব নয়। উনি যা খুশি করতে পারেন এরকম আমি বিশ্বাস করি না। 10 লক্ষ মেনে নিলাম 10 লক্ষ। এই 10 লক্ষ রোহিঙ্গারা কোথায় আছে, এই রোহিঙ্গারা কারা, এই জিনিসটাও জানা দরকার। এই রোহিঙ্গারা হচ্ছে, তাদের মেরে তাড়াতে হবে, বলপ্রয়োগ করে তাড়াতে হবে, এবং তাদের যারা জায়গা দিয়েছে তাদেরও সেখানে একটা কলোনি তৈরি হয়ে গেছে, সেখানে শুধু রোহিঙ্গারা থাকে। কেন আমরা এই রোহিঙ্গাদের থাকতে দেবো? তারা 10 লাখ হোক, 12 লাখ হোক, 14 লাখ হোক, তাদের কেন আমরা থাকতে দেবো? তারা বলেছে আমাদের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে, আমাদের মারবার চেষ্টা করছে, এবার মার তোমাকে দেখিয়ে দিচ্ছে বলে উল্টে তাদের এমন মার মেরেছে যে তারা বাংলাদেশে পালিয়ে গেছে। কোন দলে রাজনীতি করবেন সেটা ঠিক করতে পারছেন না, দু নৌকোয় পা দিয়ে চলবার চেষ্টা করছেন। ভগবান জানে দিলীপ ঘোষ, ভগবান জানেন আর দিলীপ ঘোষ জানেন উনি কী করছেন, কিন্তু আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। আর তা আমি জানি না। যদি নিরপেক্ষ ভোট হয়, যদি তৃণমূল মনে করে যে ভোট নিরপেক্ষ হচ্ছে এবং হবে, তাহলে তৃণমূলের পক্ষে ভয়ের কারণ কেন হবে? আর যদি তৃণমূল ভোটে চোরামি করে যেতে, তাহলে ভয়ের কারণ। এই ব্যাপারটার উত্তরটা তৃণমূলই দিক। কিন্তু এটা রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে যায়নি। নির্বাচন কমিশন একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কমিশন। আমাদের সংবিধানেই সে কথা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বলে যেটা আইন আছে সেটাতেও তাই আছে। অতএব এটা কেন্দ্রের হাতে চলে গেছে, এটা ঠিক নয়। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে এই নির্বাচন কমিশনের উপর থেকে, তো স্বতন্ত্র দপ্তর করার নির্দেশ মানতে রাজ্য সরকার নারাজ, এ কথা সাফ জানিয়ে দিয়েছে। নারাজ। নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের অধীনে নয়। নির্বাচন কমিশন যদি রাজ্য সরকারকে অনুরোধ করে থাকে যে আমরা স্বতন্ত্র দপ্তর চাই এবং রাজ্য সরকার তাতে রাজি না হয়, তাহলে নির্বাচন কমিশন তাদের নিজেদের ফান্ড থেকে একটা ওরকম অফিসের ব্যবস্থা করবে, তাদের স্টাফের ব্যবস্থা করবে, অন্য জায়গা থেকে স্টাফ নিয়ে আসবে। 10 লক্ষ মেনে নিলাম 10 লক্ষ। এই 10 লক্ষ রোহিঙ্গারা কোথায় আছে, এই রোহিঙ্গারা কারা, এই জিনিসটাও জানা দরকার। এই রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আরাকান উপকূল, বঙ্গোপসাগর উপকূলের যে অঞ্চলটা আছে সেখানকার অধিবাসী মুসলমান। তাদের মধ্যে কিছু হিন্দুও ছিল, তাদের ওরা মেরে টেরে একেবারে সাফ করে দিয়েছে। এখন এই মুসলমানরা, এরা মায়ানমারের যে সংখ্যাগুরু মানুষ যারা বৌদ্ধ, তাদের পেছনে লাগতে চেষ্টা করছিল, তাদের থেকে মায়ানমার থেকে আলাদা হওয়ার চেষ্টা করছিল। এখন মায়ানমারের যে বৌদ্ধরা আছে তারা স্বভাবগতভাবে ভারতীয় সেকুলারদের মতন নয়। তারা বলেছে আমাদের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে, আমাদের মারবার চেষ্টা করছে, এবার মার তোমাকে দেখিয়ে দিচ্ছে বলে উল্টে তাদের এমন মার মেরেছে যে তারা বাংলাদেশে পালিয়ে গেছে। বাংলাদেশে পালিয়ে গিয়ে তারা যেখানে আছে সেখানে তারা বাংলাদেশের পক্ষে একটা শিরোপীড়া, একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে। তাই চুরি চামারি নানা রকম জিনিস করে, এবং তারা যথারীতি বাকি সীমান্ত পার করে বাংলাদেশ তাদের ভারতে ঢুকিয়ে দিয়েছে। আর ভারতে তো আছেই, ভারতে তথাকথিত সেকুলার সমস্ত আছে যারা ধর্মনিরপেক্ষ, যাদের নাক দিয়ে ধর্মনিরপেক্ষতা, যাদের নাক দিয়ে কান দিয়ে বেরোচ্ছে, তারা তো বাংলাদেশি মুসলমান পেলে পরে একেবারে আহ্লাদে আটখানা।
তারা তাদের ডেকে নিয়েছে, ডেকে নিয়ে তাদের নানা জায়গায় বসিয়ে দিয়েছে। এই কলকাতাতেই চৌবাগার, কলকাতার একেবারে সন্নিহিত অঞ্চলে চৌবাগা বলে একটা জায়গায়, বাসন্তী হাইওয়ের ওপরে, সেখানে একটা কলোনি তৈরি হয়ে গেছে, সেখানে শুধু রোহিঙ্গারা থাকে। কেন আমরা এই রোহিঙ্গাদের থাকতে দেবো? তারা 10 লাখ হোক, 12 লাখ হোক, 14 লাখ হোক, তাদের কেন আমরা থাকতে দেবো? তারা তো ভারতের নাগরিক নয়, তারা তো ভারতের সাথে সন্নিহিত কোনো অঞ্চলেরও নাগরিক নয়। বাংলাদেশের মুসলমানরা যারা ঢুকেছে তারা বাংলাদেশ আমাদের সাথে সন্নিহিত একটা দেশ। এ তো যে অঞ্চল থেকে রোহিঙ্গারা এসছে তারা তো সন্নিহিত অঞ্চলও নয়, তারা বাংলাদেশ পার হয়ে ভারত এসছে। কেন আমরা তাদের থাকতে দেবো? তাদের মেরে তাড়াতে হবে, বলপ্রয়োগ করে তাড়াতে হবে, এবং তাদের যারা জায়গা দিয়েছে তাদেরও তাড়াতে হবে। তারা যারা এই চৌবাগা বা ইত্যাদি জায়গায়, সেই গুলশন নগরটা, গুলশন কলোনি বলে সে বানিয়েছে, কলোনি বানিয়েছে, তাদেরও তাড়াতে হবে বা তাদের জেলে ভরতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম যে ইডি বা সিবিআই নিয়ে কোনো কথা বললেন না, মূল ফোকাসটা রাখলেন তিনি ভাষা আন্দোলনের ওপর, এবং তিনি ঘোষণা করে দিয়েছেন যে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন নতুন করে শুরু হবে এবং সেই আন্দোলন চলবে আগামী বছর 26-এর ভোটের আগে পর্যন্ত, এবং এই আন্দোলন টানা চলবে। তাহলে মুখ্যমন্ত্রী কি সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র বাঙালি সেন্টিমেন্টটাকেই নিজের ভোটের মেশিন হিসেবে পেতে চাইছেন? মুখ্যমন্ত্রী খুব ফাটা বাঁশের মাঝখানে পড়েছে। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে মুসলমানকে তোয়াজ করে 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 যে 30% মুসলমান ভোট পশ্চিমবঙ্গে আছে, সেটাকে একেবারে তার আঁচলে বাঁধতে হবে, আর 10%, 15% হিন্দু ভোট তো এদিক ওদিক থেকে চলে আসবেই। কিন্তু এমন তোয়াজ করেছেন, এমন নির্লজ্জভাবে মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করেছেন যে হিন্দু ভোট খুব বড় আকারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুরতে আরম্ভ করেছে, এবং এতে মুখ্যমন্ত্রী টনক নড়ে গিয়েছে। এখন মুখ্যমন্ত্রী করেন কি? উনি একটা বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে খুব হইচই আরম্ভ করে দিয়েছেন। বাঙালি অস্মিতা, এখন এই বাঙালি অস্মিতাটা কাজ করবে না। প্রথম কথা হচ্ছে, এই জুলাই মাসে একটা উনি ঘোষণা করে দিলেন, আর সেই আন্দোলন উনি এপ্রিল মাস পর্যন্ত চালিয়ে যাবেন। অসম্ভব, ওর পক্ষে সম্ভব নয়। উনি যা খুশি করতে পারেন এরকম আমি বিশ্বাস করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাংলাভাষী অঞ্চল আছে সেখানে বা বাংলাভাষী মানুষ আছে তাদের ওপর অত্যাচার হচ্ছে, এগুলো তো ডাহা মিথ্যে কথা। এবং এই মিথ্যে কথাটা মানুষ একেবারে সরাসরি যাচাই করে নিতে পারে। এ তো আগেকার দিন আর নেই যে এরকম আমি শুনলাম যে দিল্লিতে বা মুম্বাইতে বাংলাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে, তখন আমি তাদের চিঠি লিখলাম, তারা সেই চিঠি পৌঁছলো, চিঠি পৌঁছে তারা এদিক ওদিক খোঁজ খবর করে তারা আবার সেই চিঠির উত্তর দিল। পুরো ব্যাপারটার মধ্যে 15 দিন 20 দিন সময় কেটে গেল, সেই দিন তো নেই। এখন এই ফোন তুলে যে কোনো কেউ এর বলে, আরে মুখ্যমন্ত্রী বলছে তোদের ওখানে কি যারা বাংলায় কথা বলে তাদের ওপর অত্যাচার হচ্ছে, কথা কি সত্যি? তো ওদিক থেকে বললো, কি মাথা বাজে কথা বলছিস, কিসের অত্যাচার হচ্ছে? আমরা মহা আনন্দে আছি, এখানে আমরা চাকরি বাকরি করছি, আমরা সাধারণ ভারতের অন্য যে কোনো অঞ্চলের নাগরিকের মতন আছি, কি বাজে কথা বলছি? সঙ্গে সঙ্গে যাচাই হয়ে গেল। অতএব এই জিনিসটা মুখ্যমন্ত্রী মোকাবিলা করতে পারবেন না। যা খুশি তাই বললেই লোকে হজম করে নেবে, সেসব দিন আর নেই। তৃতীয় কথা, এর শেষ নয়, তৃতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তো একমাত্র বাংলাভাষী রাজ্য নয়। ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া খুব বড় বাঙালির সংখ্যা আছে। অসমে, বিশেষ করে বরাক ভ্যালিতে, ব্রহ্মপুত্র ভ্যালিতেও আছে ত্রিপুরায়, যেখানে 70% মানুষ বাংলাভাষী আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়া কম সংখ্যা আছে, ঝাড়খণ্ডে আছে, দিল্লিতে আছে, মহারাষ্ট্রে আছে। এরা তো কেউ কখনো বলেনি, এদের কোনো রাজ্য থেকে তো কেউ বলেনি, এর মধ্যে সবাই বিজেপি শাসিত নয়, কিন্তু তারা তো কখনো বলেনি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে বা আমাদের বাংলাভাষী বলে আমাদের কোনো বিপদে ফেলা হচ্ছে, সেরকম তো কখনো শোনা যায়নি। তবে এইসব কথা লোকে বিশ্বাস করবে না। এটা
মুখ্যমন্ত্রী আজকে বললাম তো ফাটা বাঁশের মাঝখানে পড়েছেন বলে এই সমস্ত একটা বাঙালি ধুয়ো তুলবার চেষ্টা করেছেন, কিন্তু এই ধুয়োটা কাজ করবে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা দেখতে পেলাম, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনলাম যে বাংলায় জিততে পারেনি বলে নাকি গাত্রদাহ হয়েছে বিজেপির, এবং 26-এর ভোটে বিজেপি 50ও পেরোবে না, পদ্মকে উপড়ে ফেলবো এবং জয় বাংলা স্লোগান দিতেও বাধ্য করবো। এই অভিষেককে আমি ধর্তব্যের মধ্যেই ধরি না। তৃণমূল মানে মমতা, মমতা মানে তৃণমূল। এই অভিষেক পিসির ছায়ায় বসে আছে, বসে টান্ডাই ব্যান্ডাই করছে, লম্বা চড়া কথা বলছে পিসিকে খুশি করবার জন্য। এগুলো কোনোটাতেই কিচ্ছু এসে যাবে না। না অভিষেক, না জয়প্রকাশ, না কুণাল ঘোষ, এদের কারুর কথায় এক ফোঁটা এসে যায়। একমাত্র এসে যায় মমতার কথায়, কারণ মমতার কথাই হচ্ছে তৃণমূলের কথা। অভিষেক এরা করে কি, এরা সব লম্বা চড়া কথা বলে পিসিকে খুশি করবার জন্য। করুক, আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না। নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এবং 26-এর বিধানসভা নির্বাচনে অন্তত 50টি আসনের প্রার্থী তিনি দিতে চান। তৃণমূলের বিধায়কের এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গেছে, এবং প্রশ্ন উঠছে কেন নতুন দল গঠনের ঘোষণা করলেন হঠাৎ করে তৃণমূলের বিধায়ক, কি বলবেন? আমার কিছু জানা নেই এ বিষয়ে। যদি দল গঠন করেন করবেন, তাতে আমাদের কি বিজেপিরই বাকি। দল গঠন করবেন তো করবেন, আর না করলে না করবেন, আবার তৃণমূলে ফিরে যাবেন। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করেছেন, এবং তার কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। অথচ এই বিষয়টা নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে অসুস্থতার কারণে পদত্যাগ নয়, হুমকি দিয়ে তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। আবার বলছি যে এদের কারুর কথায় কিচ্ছু এসে যায়। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর তোমার জয়প্রকাশ, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, এগুলো সব ফোড়ে, খুব নিচু স্তরের ফোড়ে। এদের কথায় কিচ্ছু এসে যায় না। একমাত্র মমতা বললে তাকে কিছু গুরুত্ব দিতে রাজি হবে। এদের কথায় কিচ্ছু এসে যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছে, কাল যদি মমতা বলে না তুমি এমপি থাকবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুরসুর করে পদত্যাগ করে চলে যেতে হবে। অতএব এরা একেবারে মানে খুব নিচু স্তরের ফোড়ে। দিলীপ ঘোষের প্রসঙ্গে একটু আসি, যে সম্প্রতি দিলীপ ঘোষ একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বেশ কিছু ইউটিউবার এবং সাংবাদিক তারা এখন ভীষণভাবে বিজেপির হয়ে গুণগান গাইছেন, এবং তারপরে তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করেন বেজন্মা। এই শব্দবন্ধটি তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে, ইউটিউবারদের উদ্দেশ্যে ব্যবহার করে বলেছেন যে কিছু রিপোর্টার আছে যারা দিলীপ ঘোষ কি বলবে, কোথায় যাবে সেগুলো নিয়ে কথা বলছে, এবং তারপরে তিনি বলছেন বেজন্মার দল। কি বলবেন দিলীপ ঘোষের এই বক্তব্য? খুবই দুঃখ পেলাম, কারণ দিলীপ ঘোষ তো একসময় সংঘের প্রচারক ছিলেন। আমরা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, আমরা চিরকালই প্রচারকদের একটা অন্য দৃষ্টিতে দেখে এসেছি। প্রচারকদের একটা, তারা সংসার ছেড়ে এসেছেন, 24 ঘন্টা সংঘের কাজ করেন, সেই জন্য তাদের অন্যরকম একটা সম্মান দিয়ে এসেছি। কিন্তু দিলীপ ঘোষের তো সেই অবস্থায় নেই। দিলীপ ঘোষ বিয়েও করেছেন, দিলীপ ঘোষ রাজনীতিও করছেন। রাজনীতি করে কোন দলে রাজনীতি করবেন সেটা ঠিক করতে পারছেন না। দু নৌকোয় পা দিয়ে চলবার চেষ্টা করছেন। ভগবান জানে দিলীপ ঘোষ, ভগবান জানেন আর দিলীপ ঘোষ জানেন উনি কী করছেন, কিন্তু আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। আর এই ধরনের কথা, এটা হচ্ছে গিয়ে, এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনের লক্ষণ আর কি। দিলীপ ঘোষ নিজের দলেও পাত্তা পেলেন না, সম্ভবত তৃণমূলে যাওয়ার চেষ্টা করে সেখান থেকেও তিনি প্রত্যাখ্যান পেয়েছেন। অতএব তিনি এই সমস্ত কথা তো বলবেনই। এই কথাগুলো কেউ বলে? এগুলো কি এটা বলার মতন কথা? যে দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক সময়, দুটোটার এমপি ছিলেন, সেই দিলীপ ঘোষ, সেই মানুষ কখনো এরকম কথা বলতে পারে? সংঘের প্রচারক। আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত, আর কি বলবো। এবং দিলীপ ঘোষ আরেকটা কথা বলেছেন যে যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে, 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছুই নেই। আইএসএফ বা নতুন দলের যে কথা উঠছে, 100টা মুসলিম সিট যেটার মতো পরিস্থিতি আছে, নতুন দল হবে মুসলিমদের, তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী চাই তাদের, পরের বার বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে, আমরা সাপোর্ট করবো। সেই পরিস্থিতির দিকে যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু জানে। বাজে কথা। আমি সত্যি মিথ্যে কিছুই জানি না এই বিষয়ে,
কিন্তু দিলীপ ঘোষের কথাকে আমি কোনো গুরুত্ব দিতেই রাজি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন স্কিম চালু করেছেন, তিনি বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান। তার প্রকল্পে 8,000 কোটি টাকা চালু, মানে 8,000 কোটি টাকা দেওয়া হবে এবং আগামী 2রা আগস্ট থেকে চালু হবে এই নতুন প্রকল্প। আরও কিছু চুরি করার রাস্তা হলো আর কি। এতদিন ধরে যেরকম চলছিল শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি, এগুলো চলছিল, এই চুরির সাথে আরেকটা চুরি যোগ হবে। একটা শেষ প্রশ্ন করবো যে খাস কলকাতায় ফের আজাদ কাশ্মীর স্লোগান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার গড়িয়া এলাকার একটি আবাসনের দেওয়ালে এই স্লোগান লেখা। কে বা কারা এই স্লোগান লিখেছে তাই নিয়ে প্রশ্ন উঠছে। গড়িয়া কিংবা যাদবপুর বারে বারে এই ধরনের দেওয়াল লিখন দেখা যাচ্ছে এই এলাকাটাতে। ভারতের একটা অবিচ্ছেদ্য অংশকে নিয়ে এই ধরনের বক্তব্য লেখা থাকছে, কিছু বলবেন এই বিষয়ে? এগুলো হলো যে যাদবপুরের মধ্যে একটা অতিবাম অংশ আছে, সেটা যাদবপুরের একটা মাত্র ফ্যাকাল্টিতে। আমি তো যাদবপুরে 20 বছর পড়িয়েছি, আমি বিশ্ববিদ্যালয়টাকে জানি। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং সায়েন্স ফ্যাকাল্টি এতে কোনোভাবেই সংযুক্ত নয়। যাদবপুরের আর্টস ফ্যাকাল্টিতে কিছু ছেলে আছে বাপের তাড়ানো মায়ে খেদানো, তাদের কোনো কাজ নেই, তারা এই সমস্ত উগ্র বাম কথাবার্তা লিখে নজরে আসবার চেষ্টা করে। এই আজাদ কাশ্মীরের সমস্ত উগ্র বামপন্থারই প্রকাশ। আমি আর গুরুত্ব দিতে রাজি নই।